দুর্গাপুজোকে কেন্দ্র করে নিজ বিধানসভার বিভিন্ন জায়গায় বস্ত্রদান কর্মসূচিতে সামিল মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বলা ভালো, নিজ গড়েই সেখানে বস্ত্রদানের মাধ্যমে সকলের কাছে পৌঁছে যাচ্ছেন এবং দুর্গাপুজোর প্রাক মুহূর্তে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে টাউন বরদলি মণ্ডলের উদ্যোগে 16 নম্বর ওয়ার্ড এলাকায় সেখানে বস্ত্র বিতরণ কর্মসূচি করা হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা ছাড়াও এই পর্বে আগরতলা পুর নিগমের মেয়র তথা 16 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর দীপক মজুমদার সহ অন্যান্যদের উপস্থিতি এই আয়োজন ঘিরে ব্যাপক সাড়া পড়েছে। মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এই কর্মসূচি গোটা রাজ্যে সেখানে যেমন ছড়িয়ে পড়ছে, ঠিক তেমনি নিজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে জোরালো করা হচ্ছে এবং প্রত্যেক ওয়ার্ড প্রত্যেক জায়গায় সেখানে বস্ত্রদান কর্মসূচি করা হচ্ছে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি এবং বিভিন্ন সংগঠন এ ধরনের সেবামূলক কর্মসূচি জারি রেখেছে। বিভিন্ন জন মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে প্রত্যেকে সেবা কাজকে জোরালো করার উদ্যোগ নিয়েছে। আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী যে এইসব কাজগুলো করছিলেন, তৎকালীন সময়ে যিনি অর্থমন্ত্রী এবং পরবর্তী সময়ে যিনি প্রধানমন্ত্রী হন ওই পার্টির, কংগ্রেস পার্টির, ওনারা অনেক কটূক্তি করেছিলেন যে আরে কি হবে, অর্থনীতি সেখানে ধস পড়ে যাবে। যারা অলরেডি অর্থনীতির মধ্যে যারা স্কলার ব্যক্তিত্ব অনেক প্রাইজ টাইজ পেয়েছে, তারাও অনেক রকমের উৎকণ্ঠা প্রকাশ করেছিল, কিন্তু সবার শেষ পর্যন্ত দেখা গেল তাদের সিদ্ধান্তগুলো ভুল, বা যে অ্যাডভাইসগুলো দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত সেটা কারেক্ট। এবং আগামী দিন যেটা আমরা দেখলাম যে উনি বলেছেন যে বিকশিত ভারত 2048, অর্থাৎ যখন 100 বছর পূর্ণ হবে আমাদের স্বাধীনতা, তখন আমাদের ভারত কিরকম হবে সেই দিশা উনি দেখিয়েছেন। এবং আজ 22 বছর থেকে 30 বছর বাকি আছে 100 বছর পূর্ণ হওয়া, এবং সেখানে দেখা গেছে যে আমাদের যে টার্গেট মাননীয় প্রধানমন্ত্রীজি যে দিয়েছেন, সেখানে উনি বলছেন যে 30 ট্রিলিয়ন মার্কিন ডলার সেই জায়গায় পৌঁছতে হবে। সেই 30 যে ট্রিলিয়ন মার্কিন ডলার, এবং আমি যেসব এই বিষয়ে একটু পড়াশোনা করেছিলাম সেখানে আমি দেখলাম এটা আরো বেশিও হতে পারে। ভারত আগামী দিনে 3rd পজিশন তো হবেই, এবং 2030-এর মধ্যে 3rd পজিশনে চলে আসবে। কিন্তু আমার মনে হচ্ছে যে সমস্ত পৃথিবীর মধ্যে আমাদের কিন্তু 1st পজিশন আগামী দিনে প্রায় 50 ট্রিলিয়ন প্লাস আমাদের মার্কিন ডলার সেটা হবে। এবং সেটা অঙ্ক বলছে, যে কারণে ভারতকে দুর্বল করার জন্য আজকে আপনারা দেখছেন যে ইউরোপিয়ান কান্ট্রি থেকে আরম্ভ করে মার্কিন দেশ পর্যন্ত আমাদের এই ভারতকে দুর্বল করার অনেক চেষ্টা করছে। এগুলো কাজের কাজ কিচ্ছু হবে না, কারণ ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রীজি সেই ডাকও দিয়েছেন। অস্ত্র শস্ত্রে আমরা যাতে সজ্জিত হতে পারে আরো স্ট্রংলি, তার জন্য ইন্ডিজিনাস, এখন সেটা এয়ারফোর্সে হোক, মিলিটারিতে হোক, আর্মিতে হোক, আর নেভেলে হোক, সব জায়গায় কিন্তু আমরা ইন্ডিজিনাস এখন আমরা নিজেদের প্রোডাক্ট আমরা তৈরি করতে পারছি, এবং প্রায় প্রোডাক্টসের প্রায় 25% আমরা বাইরেও তার এক্সপোর্ট করছি। তো সেইভাবে দেশকে শক্তিশালী করছে, সব দিকে শক্তিশালী করছে। তো এইরকম একটা দেশের মধ্যে আজকে আমরা বাস করছি। এতদিন ধরে আমরা গতানুগতিক রাজনীতি আমরা দেখেছি, যেটা আমার মেয়র সাহেব বলেছেন যে একটা অবস্থা ছিল যে নিজের মনে হতো না, অনেক জিনিস মনে হতো আমরা কারোর দ্বারা পরিচালিত হচ্ছি, রোবট, আমাদের নিজেদের কোনো চিন্তা নাই, আমাদের নেতারা যা বলবেন সেটাই করা। নিজেকে এই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া নিজের মনের ভিতরে, সেই ব্যবস্থাটাই ছিল না। নাড়া পিটা, ধমকানো চমকানো, এই ধরনের রাজনীতি আমরা দেখেছি। আসলে দেখিয়ে দেব, এই করে দেব, সেই করে দেব, সময় নেবে, কিন্তু আস্তে আস্তে করে আমাদের এই যে ব্যবস্থাটা, রাজনীতির যে তার পরিভাষা, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেরকম চেঞ্জ করছে, আমরাও কিন্তু সেইভাবে চেঞ্জ করার চেষ্টা করছি। এখানে আমরা যে পার্টি করি সেটা কিন্তু সমর্পণের পার্টি।
আমরা বলছি কেউ কোন জায়গায় ওইটা দিতে হবে, আমাকে পাইয়ে দিতে হবে, আমি না থাকলে আমি করবো, এই রাজনীতি আমাদের পার্টিতে হয় না। কে কোথায় যাবে সেটা পার্টি ঠিক দেখছে, তার কাজের উপর নির্ভর করে সেইভাবে তাকে প্রতিষ্ঠিত করে, কাজের কোন রকম বিকল্প নেই। কাজে আজকে এখানে ভাষণ দেওয়ার জায়গা না, কিন্তু এখানে মা বোনেরা মেয়েরা এসছেন। আমি 16 নম্বর যে ওয়ার্ড আছে আমাদের 8 নং বর্দুয়ালিতে, খুব এখানে যারা হৃষ্টপুষ্ট ব্যক্তিরা এখানে থাকেন, মানে সেই সমস্যাটা যেটা অন্যান্য ওয়ার্ডে আছে বা আমাদের ত্রিপুরাতে অন্যান্য জায়গায় আছে, এই রামনগরের একটা বিরাট অংশ, যদিও রামনগর নাম দেওয়া হয় কিন্তু রামনগরের বিধায়ক কিন্তু যদিও এখান থেকে, কিন্তু আসল রামনগর এখন অন্যদিকে চলে গেছে। তো সেই জায়গায় আমার ছোটবেলায় এখানে কেটেছে, রামনগর সম্পর্কে আমার খুব ভালো ধ্যান ধারণা আছে। সেই 70 দশকের রামনগর এখন পাল্টে গেছে, এখন অন্যরকম। তো আমি বলবো যে আজকে এখানে যারা মা বোনেরা এসছেন, মেয়েরা আসছেন, তাদেরকে পুজো উপলক্ষে যে যৎসামান্য যে উপহার দেওয়ার এখানে ব্যবস্থা আমরা প্রতি বছর আমরা করে থাকি, এর মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে যাতে আমাদের একটা হৃদয়ের সম্পর্ক হয়, তার জন্যই এই ব্যবস্থা, আর কিছু না। সবাইকে আবার শারদীয়া উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে, এবং এই দিনগুলো আমাদের সুন্দরভাবে কাটুক। মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক, সবার প্রিয় শ্রী দীপক মজুমদার মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের সদর আরবান ডিস্ট্রিক্টের সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়, মন্ডল সভাপতি। আমাদের মাঝে একটু আগে আমার বক্তব্য এখানে রেখেছেন শ্যামল কুমার দেব মহোদয়। উপস্থিত আমাদের প্রাক্তন এই মন্ডলের সভাপতি তথা মার্কফেডের ভাইস চেয়ারপারসন শ্রী সঞ্জয় সাহা মহোদয়, আমাদের এই এলাকার অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব সুনীল রায় চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন, এবং এই ওয়ার্ডের যিনি এখানে অ্যাডভোকেট, এখানে আমাদের মাঝে ওয়ার্ড যিনি দেখছেন আমাদের মাঝে উপস্থিত আছেন। তাছাড়া আমাদের মন্ডলের বিভিন্ন স্তরের যারা এখানে বিভিন্ন স্তরে আসেন আছেন, আর যাদের জন্য আজকে এই কার্যক্রম, আমার প্রিয় মা বোনেরা, মেয়েরা, এবং এখানে উপস্থিত আমাদের সাংবাদিক বন্ধুরা, সবাইকে এই শারদীয় পুজো উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সত্যি ভাগ্যবান যে গত 22 তারিখ ত্রিপুরাতে আমাদের সবার আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন, এবং আপনারা সবাই ভিডিওতে এবং টিভির পর্দায় আপনারা দেখেছেন যে 22 তারিখ শুধু পুজো দিতে মায়ের বাড়িতে এসেছিলেন, পাশাপাশি দিল্লি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের স্টেট গভর্নমেন্ট মিলে 54 করোড় 54 কোটি টাকার যে প্রকল্প ছিল মার বাড়িকে আরো সুন্দরভাবে সাজানো, সেটাও উদ্বোধনের জন্য উনি এসেছিলেন। এবং এরকম একটা ভব্য আয়োজন সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে পুজোটা সেখানে দিলেন। আমরাও সেখানে ছিলাম। আমাদের এখানে যে ত্রিপুরা সুন্দরী মায়ের এখানে প্রায় প্রতিদিন 3000 থেকে 3500 সেখানে ফুটফল আছে, মানুষ পুণ্যার্থীরা সেখানে যান, এবং দেখা গেছে সেখানে বছরে প্রায় 12 থেকে 15 লক্ষ লোক আমাদের এই ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে যান পুজো দিতে। আমি নিশ্চিত যে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর যেভাবে প্রচার প্রসার হয়েছে, সমস্ত দুনিয়া দেখেছে যে 51 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ, তার নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দির। আমরা তার কাহিনী আমরা সবাই জানি,
যে সতীর যে ডান পায়ের অংশ সেখানে এখানে পড়েছিল, আমরা সবাই জানি। এবং এটা কিন্তু এখন আমরা জানি ঠিকই, তারপরেও এই 140 কোটির মানুষ অনেকে জানে না। সবাই যদি সব জিনিস জেনে যেত তাহলে অ্যাডভার্টাইজমেন্টেরও দরকার ছিল না, পত্রপত্রিকায়ও দেওয়ার দরকার। এখানে যে কোনো শাড়ি, একটা খেলার পোশাক, সেটা মানুষ জানান দেয় যে আমার এটা হয়, এটা হচ্ছে, তাহলে মানুষ জানার চেষ্টা করে। কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীজি এসছেন এবার, আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের পর্যটনের যে একটা বিশেষ স্থান, 51 কোটির একটা, সেটা দেখার জন্য এখানে আমি তো বললাম ভারত থেকে 15 লক্ষ, এটা কোন দিকে যাবে আপনারা দেখবেন। এবং সেই কারণে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব যে আমি যখন ওনাকে আহ্বান করলাম আপনি কাইন্ডলি আসুন এখানে, উনি সাথে সাথে উনি উত্তর দিয়েছেন, দিনক্ষণ ঠিক হয়েছে এবং ঠিক সময়ে এখানে এসেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এখানে বাইরের থেকে যখন মানুষ আসবে শুধুমাত্র মন্দিরে পুজো দেওয়ার জন্য না, এতগুলো লোক যখন আসবে, আমাদের শুধু ওই এলাকার না, ত্রিপুরার যে আর্থিক যে বিষয়, সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনও সেটা বাড়বে। সবকিছুর সাথে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আর্থিক বিষয় যখন স্ট্রং হয় তখন কিন্তু একটা পরিবার যেমন শক্তিশালী হয়, আমাদের রাজ্যও কিন্তু সেভাবে শক্তিশালী হয়। কাজেই এটা তো গেল শুরুয়াত আমাদের 22 তারিখ। আবার 22 তারিখ আরেকটা বড় জিনিস যেটা হয়েছে, আমরা সবাই জানি যে জিএসটি রিফর্ম। এই জিএসটি রিফর্ম যে এত বছর ধরে যেটা কোন সরকার সাহস করেনি এই রিফর্ম করার, রিফর্ম না, প্রথম এই যে জিএসটি বিল যেটা আনা হয়েছে, যে অনেকগুলো ট্যাক্স এক জায়গার থেকে আরেক জায়গায়, ফ্যাক্টরি ট্যাক্স, সেল ট্যাক্স, ভেট ইত্যাদি, এবং এক স্টেট থেকে আরেক স্টেটে গেলে আরেক মানে ট্যাক্স, এই সমস্তকে কেন্দ্রীভূত করে জিএসটি শুরু হয়েছে। 5টা তার স্ল্যাব ছিল, 0%, 5%, 12%, 18%, শেষ পর্যন্ত 22 প্লাস সেস, না 28 প্লাস সেস, এটা ছিল। সেই জায়গায় যারা আমাদের ট্রেডে যারা আছেন, যারা বিজনেসম্যানরা আছেন, তাদের কিছুটা সমস্যা হতো। এবং তৎকালীন সময়ে আমাদের যে মাননীয় অর্থমন্ত্রী সীতারমণজি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে এই কাজটা হয়েছে, বলেছেন আগে তো আমরা ইমপ্লিমেন্ট করি। এবং অনেকের মধ্যে একটা ঘটনা হচ্ছে, যখন একটা বিষয় কন্টিনিউয়াস চলতে থাকে, নতুন কিছু আসলে কিন্তু সবার মধ্যে একটা উৎকণ্ঠা হয় যে এটা কি হচ্ছে, এটা হবে কি, আগেরটাই ভালো ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম আমরা 11 বছরে আমাদের যে অর্থনৈতিক যে বুনিয়াদ সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়েছে এবং সাকসেস হয়েছে, যে কারণে সারা পৃথিবীর মধ্যে 11তম অর্থনীতির মধ্যে আমাদের স্থান ছিল, সেই জায়গায় 4th পজিশনে 1 লাফে চলে এসছে। এখন আরেকটা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আগ্রহে আজকে যে শারদীয় উপহার দেওয়া হবে, মা বোন দিদিদের মধ্যে যে বস্ত্র দেওয়া হবে, এই সুন্দর মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে যিনি উদ্বোধক, প্রধান অতিথি এবং প্রধান বক্তা তথা রাজ্যের। আপনারা শুনলেন সেখানে মুখ্যমন্ত্রী আগরতলা পৌর নিগমের মেয়র তার প্রতিক্রিয়া বা বক্তব্য রাখতে গিয়ে সামগ্রিক বিষয়গুলো উত্থাপন করেছেন। পুজোর দিনগুলো সুন্দরভাবে সবার কাটুক সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন। আপনারা দেখতে থাকুন টিভি 24।